বিজ্ঞ দাদা পরামর্শ দিতে গিয়ে বলেছিলেন, সত্যিকার অর্থে তুমি যদি মুসলমানদের সাহায্য করতে চাও তো উপরে উপরে কমিউনিস্ট সেজেও তা তুমি করতে পারবে। কসমসল সম্পর্কে জানতে চাইল আলী। তাকে জানানো হলো কসমসল হচ্ছে কমিউনিস্ট রাশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন। কসমসলে যোগদানকারী ছাত্রের চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না। তাছাড়া তারা সন্দেহের হাত থেকে বেঁচে যায়। আব্দুর রহমান তার নিজের জীবনের ঘটনা জানালো। 1984 সাল, তখন একটি কলেজ থেকে কেবলই ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। ঠিক তখনই আমাকে সেনাবাহিনীতে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হলো। ট্রেনিং চলল 1 বছর ধরে। তারপর বলা হলো, আফগানিস্তানে পাঠানো হচ্ছে তোমাকে। চীন, পাকিস্তান এবং আমেরিকার আগ্রাসী সেনাবাহিনী সেখানে অসহায় নাগরিকদের খুন করছে। এখন তোমাদের দায়িত্ব হবে এই অসহায় নাগরিকদের সাহায্য করা। আমাদেরকে ভিডিও ফিল্ম দেখানো হলো। আমরা ভিডিও ফিল্ম অসহায় নাগরিকদের উপর বিদেশি সৈন্যদের অকথ্য নির্যাতন চালাতে দেখলাম। আমি কিন্তু এসব দৃশ্যের এক বিন্দু বিশ্বাস করিনি, কেননা আমার দাদা আগে থেকেই আমাকে কমিউনিস্টদের ষড়যন্ত্র, প্রতারণা ও অপকৌশল সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। আমি অবশ্য আফগানিস্তানে পাঠাবার কথা শুনে আনন্দই পেলাম এই কথা ভেবে অত্যন্ত রাশিয়ার জাহান্নাম থেকে তো বের হতে পারবো, কিন্তু খানিকটা দুঃখও পাচ্ছিলাম শুধু এই কথা ভেবে, হায়, কোনো একটি বুলেট দিয়েও যদি আমার কোনো মুসলমান ভাইকে হত্যা করি। আবার আমার ভেতরে একটি আবেগ কাজ করছিল, সুযোগ পেলেই আমি মুজাহিদদের কাফেলায় যোগদান করব, তাদের সহযোগিতা করব এবং কাছ থেকে তাদের জীবনযাত্রা দু চোখ ভরে দেখব। দাদার কথা আমি বুকের মধ্যে গোপন করে রেখেছিলাম, যে কথা ছিল দাউ দাউ করে জ্বলন্ত আগুনের মতো, যে আগুন আমি রাশিয়ার প্রকাশ করতে পারতাম না। সুতরাং আফগানিস্তানই হবে আমার সর্বোত্তম কর্মকেন্দ্র। আফগানিস্তানে যাব বলে 3 দিনের ছুটি নিয়ে বাড়ি এলাম। আফগানিস্তানে যাবার আগেই এলাম। আসলে বাড়ি আসার ছুটি পেলাম কসমসলের নেতা হবার কারণে। বাড়িতে এসে দাদার কথা খুব বেশি মনে করতাম। দাদা 4 বছর আগেই পরকালের দিকে যাত্রা করেছিলেন। দাদা ইন্তেকাল না করলে আফগানিস্তান সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারতাম। মনে পড়লো, রুশ সৈন্য আফগানিস্তানে প্রবেশ করার পর দাদা বলেছিলেন, রাশিয়াকে খুব চড়া মূল্য দিতে হবে এই যুদ্ধে। আফগানিস্তান মুসলমানরা খুব সহজ সরল, কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি। তাছাড়া এটা তো 1917 সালও নয়। দাদা মিষ্টি একটু হাসি দিয়ে এও বলেছিলেন, আফগানিস্তান মুসলমানদের এই লড়াই হয়তো পুরো তুর্কি সালতানাতের স্বাধীনতার দরজা উন্মুক্ত করে দেবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা তোমরা নিজেদের চোখেই হয়তো দেখতে পাবে। যদি এমনটি হয়, আমার বিশ্বাস তা হবে ইনশাল্লাহ, তাহলে তা হবে রাশিয়ার মুসলমানদের জন্য খোশকিসমত। বাপু, আমরা তো স্বাধীনতার স্বপ্ন বুকে পুরে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। আমাদের সৌভাগ্য হলো না সেই স্বাধীনতার সূর্যকে দেখিয়ে যাবার। বিদায় নেবার অল্প একটু আগে আমি আমার আম্মুর ঘরে গিয়েছিলাম। দেখলাম তিনি কাঁদছেন। দু চোখে তার অশ্রুর প্লাবন। আমাকে জড়িয়ে ধরে বললেন, আব্বু রে, তুমি আমাকে কমিউনিস্ট ভাবো, অথচ আমিও কমিউনিস্ট না, তোমার আব্বুও কমিউনিস্ট না। তবু কমিউনিস্ট রাশিয়ায় বেঁচে থাকার জন্যই কমিউনিস্ট সাজতে হয়েছে। আমরা কমিউনিস্ট হলে তোমাকে তোমার দাদা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারতেন না। জানি না জীবনে আর তোমার সাথে দেখা হবে কিনা। আব্বু আমার, তোমাকে বিদায় জানাতে আমার যে খুব কষ্ট হচ্ছে। বাপ আমার, আফগানিস্তানের কোনো মুজাহিদ যেন তোমার গুলির টার্গেট না হয়। তারা লড়াই করছে মাতৃভূমি মুসলমান ইসলামের মর্যাদা রক্ষার জন্য। রুশ কমিউনিস্টরা শুধু তোমার দাদা তার পূর্বপুরুষদের সাথেই বর্বর আচরণ করেনি, বরং তাদের হাত থেকে রাশিয়ার কোনো মুসলমানই রেহাই পায়নি। আমার নানা বংশের 20 জন লোককেই এই রুশ কমিউনিস্টরা জবাই করে হত্যা করেছিল। আমার আম্মা এই হত্যাকাণ্ডের দৃশ্য মনে করলেই চিৎকার করে কান্না শুরু করতেন। মৃত্যু পর্যন্ত তিনি রুশ কমিউনিস্টদের ঘৃণা করে গেছেন এবং কমিউনিস্টদের কখনোই ভালো চোখে দেখেননি। আম্মু আমার জন্য আল্লাহর দরবারে দুহাত তুললেন। জীবনে এই প্রথম আমি আম্মুকে আল্লাহর দরবারে দুহাত তুলতে দেখলাম। আনন্দে আমার 2 চোখে নেমে এলো কান্না। আম্মু মোনাজাতের মধ্যে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাদের অক্ষমতার কথা জানো। তোমার দ্বীনের জন্য এখনো আমরা কিছুই করতে পারি নাই। তুমি আমাদের ক্ষমা করো।
আমাদের একমাত্র সন্তানকে তোমার হাতে সোপর্দ করছি। তাকে তুমি সাহস দাও, মুজাহিদদের সঙ্গী করো। তাকে আমাদের জন্য মুক্তির উসিলা বানিয়ে দাও মাবুদ। আমিন। আম্মুর দোয়ার সময় আমি যে তাকে কখন জড়িয়ে ধরেছিলাম জানি না। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাপুরে, তোমাকে ধৈর্য ও সাহসের পরিচয় দিতে হবে। অনেক কঠিন কাজের আঞ্জাম দিতে হবে তোমাকে। আম্মার কথা শুনে আমি বললাম, আম্মু, আপনি ভাবছেন আমি ভীরু, আমি কাপুরুষ। আসলে আজ আমি কাঁদছি জিহাদি জজবায় উজ্জীবিত এক মায়ের সন্তান হতে পেরে। আম্মু, আমার এই কান্না আনন্দের, আমার এই কান্না গৌরবের। আসবাবপত্র গুছিয়ে আম্মুর জন্য আমি আমার ঘরে অপেক্ষা করছিলাম। আম্মু এসে বললেন, তোমার আব্বুর সাথে কথা বলো, পাশের ঘরে তোমার জন্য অপেক্ষা করছেন। আব্বু পায়চারি করছিলেন, সারা মুখমণ্ডলে তার উদ্বিগ্নতা ছড়িয়ে আছে। আমি তার ঘরে ঢুকতেই জড়িয়ে ধরলেন আমাকে। তিনি বললেন, তোমার দাদা বেঁচে থাকলে যে কথা বলতেন, তোমাকে আজ আমি সে কথাই বলবো। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, রাশিয়ার অধিকাংশ মুসলমান কমিউনিস্ট হয়েছিল শুধু প্রাণীর তাগিদে, বেঁচে থাকার জন্য। আমি, আমাদের বন্ধুরা অনেকেই কমিউনিস্ট হয়ে গিয়েছিলাম, যোগদান করেছিলাম কসমোস হলে। রাশিয়ার কমিউনিস্টদের হাত থেকে বাঁচার জন্য এরকমটি করেছিলাম আমরা। চেয়েছিলাম সম্ভবত এভাবে আমরা ভেতরে ভেতরে মুসলমানদের জাতীয় চেতনায় উজ্জীবিত করতে পারবো, কিন্তু কিছুই করতে পারলাম না। কারণ রুশ কমিউনিস্ট গুপ্তচর বাহিনীর দুর্ভেদ্য জাল বিস্তৃত ছিল গোটা দেশে। অবস্থা তো এখন এমন পর্যায়ে পিতা পুত্রকে বিশ্বাস করতে পারছে না, পুত্র পিতাকে বিশ্বাস করতে পারছে না। তোমার দাদা যদি তোমাকে সত্যিকারের ইসলামী আদর্শের শিক্ষায় গড়ে না তুলতেন, তাহলে হয়তো আমিও তোমাকে বিশ্বাস করতাম না। বাপুরে, আফগানিস্তানে চীন, পাকিস্তান কিংবা আমেরিকার সৈন্যরা যুদ্ধ করছে না, বরং রাশিয়াই আফগানিস্তানের উপর আগ্রাসন চালিয়েছে। আমার একান্ত ইচ্ছে সুযোগ আসার সাথে সাথেই মুজাহিদদের সঙ্গে মিলিত হবে। আমাদের জন্য দোয়া করতে ভুলবে না। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আব্বা আবার বললেন, বাপুরে, বলতে ভুলে গিয়েছিলাম আফগানিস্তানের কাছাকাছি রাশিয়ার এলাকাগুলোর অবস্থা খুবই খারাপ। রাশিয়ার কমিউনিস্ট নেতারা সন্দেহ করেছেন রাশিয়ার সীমান্ত এলাকায় মুজাহিদদের যে জোর তৎপরতা শুরু হয়েছে, তার পেছনে ইন্ধন যোগাচ্ছে রাশিয়ার ওই মুসলমান কমিউনিস্ট লিডাররা। কয়েকটি গুরুত্বপূর্ণ মহানগরী জেলা এলাকার মুসলমান কমিউনিস্ট লিডারদের শুধু বরখাস্তই করেনি, বন্দীও করেছে। কমিউনিস্ট সরকার গোয়েন্দা বিভাগে মুসলমানদের উপর সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিচ্ছে। আব্বার কথা শুনে আমি বললাম, আব্বু, কমিউনিস্টরা তো ঠিকই ধারণা করেছে বলে মনে হয়। আসলে এখানকার মুসলমানদের সহযোগিতা না পেলে একেবারে ভেতরে ঢুকে মুজাহিদরা অভিযান চালাতে পারত না। আব্বা আরো খোলামেলা বললেন, না, কমিউনিস্টদের দেয়া এই তথ্য একেবারেই ঠিক নয়। এখানকার মুসলমান কমিউনিস্টদের এতটা শক্তি, এতটা সরঞ্জামই বা কোথায় যে তারা মুজাহিদদের সাহায্য করবে? যদিও মন চায় যে আমরা সাহায্য করি, কিন্তু রাশিয়ার কমিউনিস্ট গোয়েন্দা বাহিনীর কারণে আমরা করতে পারছি না, কিছুই করতে পারছি না। তবে যা কিছু হচ্ছে তা ফেরারি মুসলমানদের দ্বারা, পক্ষত্যাগী মুসলমান সৈন্যদের দ্বারাই হচ্ছে। এরাই মুজাহিদদের সঙ্গে হাত মিলাচ্ছে। রুশ গুপ্তচররা এখনো এ ব্যাপারে ওয়াকিবহাল নয়। মুসলমান কমিউনিস্টদের দোষ এতটুকু যে তারা মুজাহিদদের যাবতীয় তৎপরতার খবর পায় অথচ মুখ খোলে না, জানায় না গোয়েন্দা পুলিশকে। রাশিয়া একটি বিমানে করে আমাদের কাবুলে পৌঁছে দেওয়া হলো। পৌঁছে বুঝতে পারলাম কাবুলের অবস্থা খুবই খারাপ। বিপুল সংখ্যক রুশ সৈন্য বিমানবন্দরে পাহারা দিচ্ছে। প্রথম 3 মাস আমারও এই দায়িত্ব পালন করতে হলো। এই 3 মাসের মধ্যে কয়েকবারই বিমানবন্দরের উপর হামলা চালিয়েছে মুজাহিদরা। নিরাপদে ফিরে গেছে বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস করে। ইতিমধ্যে রুশ কর্নেল জেনে গেছেন আমি ফার্সি জানি বলে তিনি আমাকে পল্লী অঞ্চলে অপারেশন পরিচালনাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করে দিলেন। একদিন গোপন সূত্রে আমরা খবর পেলাম কাবুলের নিকটবর্তী এক গ্রামে মুজাহিদদের একটা গ্রুপ লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করার জন্য সেখানে কয়েকটি ট্যাঙ্ক এবং কয়েকটি সাঁজোয়া যান পাঠানো হলো। রুশ বাহিনী পুরো গ্রাম ঘেরাও করার আগেই বিমান হামলা শুরু হয়ে গেল। একদিকে বোমিং, অন্যদিকে ট্যাঙ্কের গোলাগুলিতে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল পুরো গ্রাম। রেহাই পেল না শিশু, বৃদ্ধা, বৃদ্ধ, সাধারণ মানুষ, এমনকি মেয়েরা।
শহীদ হয়ে গেল অসংখ্য মানুষ। এই মারাত্মক অভিযান পরিচালনা করা হলো মাত্র কয়েকজন মুজাহিদকে গ্রেফতার করার জন্য। যখন রুশো বাহিনী সন্দেহমুক্ত হলো একটি প্রাণও আর বেঁচে নেই, তখন তারা ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি থেকে বের হয়ে তল্লাশি শুরু করলো সামান্য কিছু বেঁচে যাওয়া বাড়িঘরে। গ্রামের কোথাও কোথাও তখন আগুন জ্বলছে। মসজিদ, মাদ্রাসা সহ বহু ঘরবাড়ি সম্পূর্ণ তারাবা হয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে বেঁচে যাওয়া কয়েকটি ঘরের একটিতে আমি ঢুকে পড়লাম এবং দোয়া করতে থাকলাম কোনো মুজাহিদকে যেন পেয়ে যাই, তাহলে তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। কিন্তু ঘরে পেলাম দুই বৃদ্ধাকে এবং একটি শিশুকে। বৃদ্ধা দুজন ভীষণভাবে আতঙ্কগ্রস্ত, শিশুটি কাঁদছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এখানে কোনো মুজাহিদ লুকিয়ে নেই তো? ভীতু সন্ত্রস্ত বৃদ্ধারা না না করে মাথা নাড়ালো। আমি সামনে এগিয়ে গেলাম। প্রথম দুটি কামরা খালি পেলাম, কিন্তু পরবর্তী একটির দিকে এগিয়ে যেতেই বৃদ্ধারা হাত জোর করে বলে, না, এখানে অন্য কেউ নেই, আছে শুধু মেয়েরা। আমি মূল ব্যাপারটা বুঝে ফেললাম। শুধু বললাম, আমি মুসলমান, কেবল একজন কোনো মুজাহিদকে দেখতে চাই। তাদের কোনো ক্ষতি করব না। সম্ভবত তারা আমাদের উপর ভরসা করতে পারল না। বলল, ও ঘরে আমাদের মেয়েরা, কোনো মুজাহিদ নেই। আমি আর কথা বাড়ালাম না। আরো কয়েকটি ঘর তল্লাশির পর পা চালালাম অন্য একটি ঘরের দিকে। আমার ঢোকার আগে সে ঘর থেকে বেরিয়ে এলো ইসমাইল। এই ইসমাইলই সেদিন শহীদ হয়েছিল, যেদিন আমরা মুজাহিদ বাহিনীতে যোগদান করি। যাই হোক, আমি আর তল্লাশি না চালিয়ে ফিরে এলাম। আল্লাহ শুকরিয়া, কোনো জীবিত মুজাহিদকে রুশ সৈন্যরা ধরতে পারল না, কিন্তু লুটপাট করে সমস্ত গ্রাম তছনছ করে দিল। হতে পারে যে ঘরটিতে তল্লাশি চালাইনি সে ঘরটিতে মুজাহিদরা ছিল, অথবা রুশ সৈন্যদের আসার খবর পেয়েই তারা চলে গিয়েছিল। কয়েকদিন পর একই ধরনের অপারেশনের জন্য রুশ বাহিনী আরো একটি গ্রাম ঘিরে ফেলে। ঘেরাওয়ের কয়েকদিন আগে রুশ বাহিনীর একটি যুদ্ধ বিমান মুজাহিদরা ভূপাতিত করে। এ বিমানে ছিল দীর্ঘস্থায়ী এক সামরিক কর্মকর্তা। খবর পাওয়া গিয়েছিল ভূপাতিত বিমানের ঘাতক মুজাহিদরা এ গ্রামেই লুকিয়ে আছে। সুতরাং কঠোর তল্লাশি চালালো ঘরে ঘরে। তল্লাশির অজুহাতে প্রতিটি ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকলো রুশ বাহিনীর সদস্যরা। এক গাদ্দার খবর দিয়েছিল ওই গ্রামেরই এক বৃদ্ধ মুজাহিদদের খাবারের ব্যবস্থা করে। রুশরা বৃদ্ধাকে গ্রেফতার করলো। মুজাহিদদের অবস্থান সম্পর্কে বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করা হলো। যখন বৃদ্ধা কিছুই বলল না, তখন এক রুশ সৈন্য তার চুল ধরে মাটিতে ফেলে দিল। পাগলের মতো লাথি মারতে থাকলো, তবু একটি কথাও বৃদ্ধার মুখ থেকে বের হলো না। আমি মুজাহিদ বৃদ্ধাকে উদ্ধারের জন্য ভেতরে ভেতরে প্রচন্ড মায়া অনুভব করলাম, কিন্তু বিপুল পরিমাণ সৈন্যের উপস্থিতিতে কিছুই করতে পারছিলাম না। বৃদ্ধ মুজাহিদদের উপর নির্যাতন বেড়েই চলল, তবু তার মুখ থেকে একটি কথাও বের হলো না। অন্য একজন রুশ অফিসার ক্ষেপে গিয়ে বৃদ্ধার একটি হাত কেটে দিল। তারপরও তার মুখ থেকে যখন কোনো কথাই বের করা গেল না, তখন পাথর ছোড়া শুরু করলো। বৃদ্ধার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল, তবুও কিছুই বলল না। শেষ পর্যন্ত চেষ্টা করে যখন তার মুখ থেকে কোনো কথাই বের করা গেল না, তখন তার দুটি বাহু শরীর থেকে আলাদা করে ফেলা হলো। হাত ও চোখ থেকে বৃদ্ধার এত পরিমাণ রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে যে মৃত্যু তার জন্য এখন সময়ের ব্যাপার। তবুও তার দুটি পা কেটে ফেলা হলো। বেহুশ হয়ে পড়ল বৃদ্ধা এবং কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেল। বৃদ্ধা শহীদ হয়ে গেলেন ঠিকই, কিন্তু একটি তথ্য তার কাছ থেকে উদ্ধার করা সম্ভব হলো না। তার ত্যাগের কাছে পরাজিত হলো জুলুম, আর বিজয় লাভ করলো শাহাদাতের জজবা। এরকম আরো একটি ঘটনার মুখোমুখি হতে হয়েছিল আমাকে। রুশ সৈন্যরা একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছিল। কোনো ক্রমেই মুজাহিদদের সন্ধান করতে পারছিল না। অজ্ঞতা বাড়ির মালিকের উপর অকথ্য নির্যাতন শুরু করলো। চাকু দিয়ে তার শরীর থেকে গোশত কেটে নেওয়া হলো। তারপর কাটা জায়গায় ছিটিয়ে দেওয়া হলো লবণ ও মরিচের গুঁড়া। তবুও বাড়ির মালিক মুজাহিদদের সম্পর্কে একটি কথাও বলেননি। তখন তার সামনে আনা হলো তার 8 বছর বয়সী এক শিশু সন্তানকে। বলা হলো, এখনো সময় আছে, মুজাহিদরা কোথায় আছে বল, না হলে তোর সামনেই তোর বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তবুও বাড়ির মালিক সম্পূর্ণ নির্বাক থাকলেন। বাচ্চার উপর নির্যাতন শুরু হলো।
যাতে করে বাচ্চাটির চিৎকার বাড়ির মালিকের মন গলতে শুরু করে। কিন্তু না, ভেঙে পড়লেন না তিনি, বরং নির্বাক রইলেন। শেষ অবধি বাচ্চাটিকে তার পিতার সামনে কেটে টুকরো টুকরো করে ফেলা হলো এবং চিৎকার করে বলা হলো, এখনো কথা ক, নইলে তোর দ্বিতীয় সন্তানকে তোর সামনেই এমনই করে হত্যা করব।